নমস্কার। আমরা বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে আজকে 6 জনের একটি প্রতিনিধি দল আমরা কারিগরি দপ্তরে এসেছিলাম। কারণ আপনারা জানেন আমাদের বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের আন্দোলনের মূল যে রণকৌশল, আলোচনা, মহামান্য আদালতের দ্বারস্থ হওয়া এবং আন্দোলন, এটা অনেকাংশে সফলতার দিকে কিন্তু যাচ্ছে। সবাইকে একবার স্মরণ করিয়ে দিচ্ছি, আমাদের এই 3 টায়ারের আন্দোলনকে আপনারা নৈতিক সমর্থন জানিয়েছেন, তার জন্য আজকে আপনাদের কিছু কথা আমরা জানাতে পারছি। এবং এটাও বলছি, যদি এই 3 টায়ার আন্দোলনকে আপনারা সক্রিয়ভাবে চালিয়ে যান, আগামী দিনে 21 সালের পাওয়া কিছুটা হলো আমাদের যে অধিকার বলবৎ হয়েছিল, তা পূর্ণ অধিকার বলবৎ হওয়ার পথে। যদি ভুল ত্রুটি করেন তাহলে যে 16 বছর লেগেছিল আমাদের এই যন্ত্রণা থেকে কিছুটা মুক্তি পাওয়ার জন্য, সেটা 32 বছরও কিন্তু মেটাতে পারবেন না। আমরা আজকে প্রথমেই, আমি অর্পণ মজুমদার, অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি, আমার খুব স্নেহধন্য মাননীয় সোমেন তালুকদার মহাশয় আমাদের অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি, আমাদের 2 যুগ্ম সম্পাদক সমীর ভাস্কর, বীরেশ্বর ঘোষ, আমাদের রাজ্য কোষাধ্যক্ষ বিপ্লব বণিক এবং নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতির রাজ্য সাধারণ সম্পাদক সুভাষিস ব্যানার্জি। আমরা বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে এই 6 জনের প্রতিনিধি দল প্রথমেই সিএওর সাথে আমরা সাক্ষাৎ করেছি। আমরা সিএওকে দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে ওনাকে আমরা বোঝাতে পেরেছি যে মেডিকেল সংক্রান্ত যে সিদ্ধান্ত কাউন্সিল নিয়েছিলেন তৎকালীন সিএও ম্যাডাম, সেটা সম্পূর্ণ ছিল একেবারে তুগলকিপনা, অনৈতিক, অমানবিক। যে সিদ্ধান্ত আমরা কোনো মতে মানতে পারিনি, সেটা আরেকবার দর্থহীন ভাষায় আমরা এই সিওকেও মাননীয় সুব্রত সরকার মহাশয়কে জানিয়েছি। শুধু তাই নয়, আমরা বিভিন্ন কাগজপত্র দেখিয়ে ওনাকে বোঝানোর চেষ্টা করেছি স্টেট ফান্ডে চলা 19 বছর ধরে যে মেডিকেল কোর্সগুলো চলছে, তার সঙ্গে 168 জিও মেনে স্বাস্থ্য দপ্তর থেকে 2টো প্রিন্সিপাল সেক্রেটারি সই করা যে 15টি মেডিকেল কোর্সের অ্যাপ্লিকেশান সংক্রান্ত যে সিদ্ধান্ত, তা এখানে বলবৎ হতে পারে না। হ্যাঁ, ইমপ্লিমেন্ট হতে পারে, কোর্স আপগ্রেশন হতে পারে, সমস্ত শর্ত বহাল রেখে, অ্যাপ্লিকেশান রিনিউয়াল বহাল রেখে, শিক্ষকদের রেখে যদি আপগ্রেশন করে আমরা আপত্তি জানাবো না। এই আলোচনার মধ্য দিয়ে সিও প্রথমে তার মতো করে বলার চেষ্টা করছিলেন, তখনই আমাদের কার্যকারী সভাপতি মাননীয় সোমেন তালুকদার মহাশয় বলেছেন, তাহলে কোর্টে দেখা হবে, কোর্টেই আলোচনা হবে, কোর্ট থেকেই আমরা বুঝে নেব যে আমরা সঠিক না আপনারা সঠিক। এবং ওনাকে আমরা বিভিন্ন জিও দেখিয়েছি, দেখিয়ে উনি একটা সময় শেষ পর্যন্ত উনি আমাদের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করতে বাধ্য হয়েছিলেন। এবং প্রথমে উনি রেগে গেছিলেন, আমাদেরকে এমন কিছু কথা বলেছিলেন, হয়তো আপনাদের কাছে এখন না বললেই না হয়, কারণ শুরুটা হতেই পারে কোনো অফিসারের মতো বলছে, আমরা আমাদের মতো করে বলছি। কিন্তু উনি ওই কথাগুলো বলার জন্য, আমাদের সঙ্গে তুচ্ছ-তাচ্ছিল্য একটু করার জন্য, আমরা যে বক্তব্যগুলো ওনার কাছে প্রকাশ করেছি, পেশ করেছি, তাতে উনি লাস্টে আমাদেরকে বলেছেন যে বিষয়টি মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা একটা আলোচনা পর্যায়ে আমরা নিয়ে যাচ্ছি, আপনারা সমস্ত কাগজপত্রগুলো আমাদের দিয়ে দিন, এটা আলোচনার টেবিলে বসে যাতে মেটানো যায় সেই ব্যবস্থাই করা হচ্ছে। তারপরে আমরা আরও কিছু 10+2 লেভেলের, 8 লেভেলের বর্তমান নতুন সেশনে যে আপনারা দেখেছেন রেজিস্ট্রেশন সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করেছে, এটা আমরা বলেছি যে এগুলো হঠকারিতার সিদ্ধান্ত, এগুলো চলতে পারে না। এগুলো নতুন সিএও বলল, আমি তো সবটা দেখে নিচ্ছি। তারপরে সিএওর ঘর থেকে আমরা বেরিয়ে আমরা আমাদের রুটিন অনুযায়ী পরবর্তী যে আলোচনা করার কথা যেখানে ছিলেন, অর্থাৎ ডাইরেক্টরের সাথে আমরা আলোচনা করতে গেছি। সেখানেও আমরা একটা প্রতিনিধি দল ডাইরেক্টরের ঘরে ঢুকেছিলাম এবং সেখানে ডাইরেক্টরের সঙ্গেও আমরা প্রথমে আগে মেডিকেল নিয়েই
আমরা আমাদের বক্তব্য পেশ করেছি। ডাইরেক্টর সাহেব মেডিকেল নিয়ে কিছু উদ্বেগের কথা আমাদের কাছে বলেছেন, কিছু কর্মরত শিক্ষক প্রশিক্ষকদের কোয়ালিফিকেশান নিয়েও উনি আমাদেরকে কিছু অবগত করেছেন। আমরা ওনাকে পরিষ্কার বলে দিয়েছি 2014 সালে তৎকালীন কারিগরি মন্ত্রী মাননীয় উজ্জ্বল বিশ্বাস মহাশয়, তৎকালীন প্রিন্সিপাল সেক্রেটারি মাননীয় রিতেশ মোহন মহাশয়ের উপস্থিতিতে কোটি কোটি টাকা খরচ করে আমাদের স্বল্পমেয়াদী স্কিমে অর্থাৎ 8+ লেভেল স্কিমে 6475 জন শিক্ষক ও শিক্ষককে সরকারিভাবে ট্রেনিং দেওয়া হয়েছিল এবং ট্রেনিং শেষে পরীক্ষা দিয়ে প্রত্যেককে এমইএ স্কিমে এনসিবিটি সার্টিফিকেট প্রদান করা হয়েছিল। এবং এই ট্রেনিংটা একদিনের নয়, আমরা ওনাকে বলেছি এটা একটানা 4 মাস এই ট্রেনিং হয়েছে, যা আমার তো মনে হয় আমাদের ভারতবর্ষের বুকে, রাজ্য তো বাদ দিলাম, এত বড় ট্রেনিং কোনো দপ্তর একটানা করেছে এটা আমরা ডাইরেক্টরকে দর্থহীন ভাষায় বলেছি। উনি তো শুনে বনে গেছেন, কারণ উনি যে প্রথমে কোয়ালিফিকেশনের কথা বলছিলেন কিছু শিক্ষক প্রশিক্ষকের যে মিসম্যাচ হচ্ছে তাই নিয়ে খুব সমস্যা তৈরি হচ্ছে, উনিও লাস্টে আমাদের এই কথা শুনে উনি বললেন সে কি এরকম একটা ট্রেনিং হয়েছে গভর্নমেন্ট থেকে, তাহলে আপনারা দ্রুত আমার কাছে সমস্ত কাগজপত্র জমা দিন। আমরা ওনাকে বলে দিয়েছি পরিষ্কারভাবে যে যাদের আপনারা কোয়ালিফিকেশনের কথা বলছেন আমাদের হিসাব মতো বলে 99% কর্মরত শিক্ষক প্রশিক্ষকদের কোয়ালিফিকেশান ঠিকঠাক আছে। কারণ 2009 সালে আমরা জানিয়ে দিয়েছি তৎকালীন কারিগরি দপ্তর থেকে একটা কালা জিও বেরিয়েছিল, আপনারা জানেন 384, যে জিওটাকে আমরা মান্যতা দিইনি, আমরা আদালতে কেস করেছিলাম। তারপরে সেই জিওটার উপরে দীর্ঘ আলোচনা হয়েছিল। আমি আপনাদের স্মরণ করিয়ে দিই, সেই সময় আমরা যারা ওখানে অনশন করেছিলাম, রাত্রি যাপন করেছিলাম, শুয়ে মশার কামড় খেয়েছিলাম, ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়েছিলাম, তখন সোমেন তালুকদারের নেতৃত্বে একটা কমিটি হয়েছিল। সোমেন তালুকদারের নেতৃত্বে 384 জিওর উপরে একটা বড় আলোচনা করেছিলেন নবেন্দু বিকাশ সেনগুপ্ত মহাশয়। তারপরে বলেছিলেন যে আপনারা আপনাদের প্রপোজাল জমা দিন। আমরা বলেছিলাম যে এইগুলো করতে পারেন না, মেডিকেলে একজন MBBS ডাক্তার কেন আসবে 2000-5000 টাকা দিয়ে, সেখানে তখন যেসব ছিল GNM, আমরা বলছি এগুলো কেউ আসবে না। তারপর দীর্ঘ আলোচনা করে সোমেন তালুকদার প্রপোজাল একটা দিয়েছিলেন যে এটা কি করে অল্টারনেটিভ করা যেতে পারে, তখন আমরা কিন্তু সেই প্রপোজাল জমা দিয়েছিলাম। তখন সেই সময় কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছিলেন, অ্যানেক্সার দিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন যারা কমপক্ষে 2টো মডেলারি স্কিম অর্থাৎ যেটা আমরা বলি MES স্কিম সার্টিফিকেট যাদের থাকবে তাদের আর কোনো প্রশ্নচিহ্ন থাকবে না কোয়ালিফিকেশান নিয়ে। আজকে বুঝুন তো, সেই অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আন্দোলনটাকে আপনি স্যালুট জানাবেন না? সেদিনকে সোমেন তালুকদারের নেতৃত্বে যে অ্যানেক্সার দিয়ে যেটাকে রিভাইজ করা হয়েছিল 384 জিওকে, সেটাকে আজকে আপনারা গুরুত্ব পাচ্ছেন না। সেটাই আপনাদের জীবনে আজকে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত হয়ে থাকবে, আমার মনে হয় সন্ন্যাক করে হয়ে থাকবে। সেই আন্দোলন, সেই অনশন, সেই আলোচনা, সেই কোর্ট কেস 384 জিওর বিরুদ্ধে আমরা কিন্তু সেদিন থেকে করে আসছি সেই লড়াই আন্দোলন। আজকে আমরা বুঝতে পেরেছি অধিকর্তা মহাশয় তারপরেই ভেঙে পড়েছেন, তারপরেই ঝোলা থেকে যেটা বেরিয়ে যায়। উনি শান্ত করতে চাইছেন বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চকে, উনি চাইছেন না আর এরকম বৃহত্তর আন্দোলন হোক। রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি তখন উনি আস্তে আস্তে খুলে বলতে শুরু করলেন আমাদের কাছে। মাঝে সোমেন কিছু খোঁচা দিয়েছেন যে আইনের দরজায় করা নাড়ছি, এবারে সব বুঝে নেব মহামান্য হাইকোর্টের মাধ্যমে। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের কন্টেম কেসে কিন্তু পর্যদুস্ত হয়েছে আবার কারিগরি দপ্তর। এবার কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারি যাওয়ার পালা মহামান্য আদালতের কাছে। ভয় পেয়েছেন। নৈশপ্রহরীদের কেস আপনারা শুনেছেন, যেটা আপনাদের বলেছিলাম যে আমরা ভিডিও করে জানাবো। নৈশপ্রহরীদের কেস মাননীয় 17 নম্বর কোর্ট ছিল বোধহয়, কৌশিক বাবুর এজলাসে নৈশপ্রহরীদের পক্ষে রায় হয়েছে। আজকে আপনাদের বলি যে কারিগরি দপ্তরকে হলফনামা জমা দিয়ে 2 সপ্তাহের মধ্যে তাদের লিখিত জবাব দিতে হবে। কেন নৈশপ্রহরীদের সমস্ত স্বার্থ সুরক্ষা করা হলো না? কেন নৈশপ্রহরীরা সামাজিক সুরক্ষা পেলেন না? কেন নৈশপ্রহরীদের ব্যাংকের মাধ্যমে কি ভাতা দেওয়া হচ্ছে না? কেন নৈশপ্রহরীদের 10 মাস ঠকিয়ে যে 1000 টাকা ভাতা বৃদ্ধি করা হলো সেটা সেই 10 মাস টাকা দেওয়া হলো না? এবং নৈশপ্রহরীদের সমস্ত পোর্টালে কেন ISMS-এ কেন নাম নথিভুক্তকরণ করা হলো না? এর জবাব কিন্তু কোর্টে দিতে হবে কারিগরি দপ্তরকে 2 সপ্তাহের মধ্যে। এটা একটা বিরাট ঐতিহাসিক রায়। আমরা মনে করি সমস্ত নৈশপ্রহরীদের জীবন জীবিকা একদম সুরক্ষায় ঢুকে গেছে, এটা আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলছি। তাই নৈশপ্রহরীদের বলবো আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান। তারপরে উনি বললেন সোমেন একটা জায়গা ধরেছেন, কারণ আপনারা জানেন আমরা ফিডব্যাকটা অনেক দিন ধরে পাচ্ছিলাম না, কারণ একটা অত বড় আন্দোলন করেছি আমরা,
করুণাময়ীতে আপনাদের ফিডব্যাকটা আমরা জানাবো, কারণ আমাদের বিশ্বাস ছিল যে আমরা যে দাবিগুলো ন্যায্য দাবি নিয়ে লড়াই আন্দোলন করছি এটা ওরা হার মানবে এবং আমাদের দিতে বাধ্য। আজকে আমরা বুঝতে পারলাম ডাইরেক্টর মহাশয়ের কথার মধ্য দিয়ে ইপিএফ পে স্লিপ এবং আমাদের সবচাইতে বড় যেটা আমরা আপনাদের বলি ঐতিহাসিক সিদ্ধান্ত পোস্ট ক্রিয়েশন, এবং এই পোস্ট ক্রিয়েশন মানেই হচ্ছে আমাদের পে স্কেল, আমাদের বেতন বৃদ্ধি, যেটা আপনাদের বলেছিলাম যে মূল দাবি থেকে আমরা আর সরছি না, আমাদের একটাই লক্ষ্য এখন পোস্ট ক্রিয়েশন, স্থায়ীকরণ। আজকে আলোচনার মধ্য দিয়ে কিছুটা ফিডব্যাক পেলাম যে ভিত্তিমূলক সংগ্রামী মঞ্চের আন্দোলনের কাছে রাজ্য সরকার অবশেষে কিছুটা হলেও দুর্বল মানসিকতার কিছুটা পরিচয় দিতে চলেছে। তবু আমি আপনাদের বলবো, তাহলে কি আন্দোলন থেমে যাবে? না বন্ধু, বিশ্বাস নেই। আমরা কারিগরি দপ্তরকে অনেকবার সুযোগ দিয়েছিলাম, কারিগরি দপ্তর সব কথা রাখেনি, কারিগরি দপ্তর কথা দিয়ে কথা রাখে না। তাই সোমেন তালুকদার, সমীর ভাস্কর যুগ্ম সম্পাদক, বীরেশ্বর ঘোষ এবং আমি অর্পণ মজুমদার, সুভাষিস ব্যানার্জি আমরা 10 ভাষায় বলেছি যে আমরা 7 থেকে 10 দিন বা 15 দিন আমরা এটাকে অবজারভেশন করব এবং দেখতে থাকব যে প্রক্রিয়াকরণগুলো সঠিকভাবে চলছে কি না, তাহলে আমরা সঠিকভাবে সেই সিদ্ধান্ত জানাবো। কিন্তু এটা আমি বলতে পারি আপনাদেরকে যে 18 তারিখের জুন মাসে যে আন্দোলন কর্মসূচি নিয়েছি সেটা আমাদের সক্রিয় থাকবে, সেই আন্দোলন কিন্তু আমরা প্রত্যাহার করব না, সেই আন্দোলন জারি থাকবে এবং আন্দোলনে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যান। এবং সমস্ত জেলায় প্রত্যেকের কাছে মেসেজ দিন যে আন্দোলন, আলোচনা এবং কোর্ট কেসই হচ্ছে আমাদের রুজি রোজগার অধিকার প্রতিষ্ঠা করার হচ্ছে শেষ মাধ্যম, যা আমরা কিন্তু অলরেডি সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছি। আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে আরও আপনার ভালো লাগবে, যে সমস্ত আধিকারিকরা মাঝে মাঝে ফোন করলে দেখবেন বাঘের মতো কথা বলে, আজকে বিড়াল হয়ে গেছেন আমরা দেখতে পেয়েছি। কোনো ভয় পাওয়ার কারণ নেই, আপনার ভাতা মাসের প্রথমেই ঢুকে যাবে। আপনি দায়িত্ব নিয়ে বলছি আমরা ভিত্তিমূলক সংগ্রামী মঞ্চে বলছি, যে আন্দোলন শুরু হয়েছে, লড়াই শুরু হয়েছে, আপনার ভাতা কোনো চিন্তা করবেন না, দেরিতে রিকুইজিশন করলেও আপনি কিন্তু মাসের প্রথমেই আপনার ভাতা পেয়ে যাবেন। এবং যারা অলরেডি ম্যাট্রিক্স ফর্ম ফিল আপ করতে পারেননি, অনলাইনে সার্ভারের ডিস্টার্বে, তারা অলরেডি রানিং আছে, আপনারা করে যান। এবং আপনাদেরও রিকুইজিশন হয়ে গেলে আগামী 10 তারিখের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং পূর্ণ মাত্রা আমাদের কথা দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মহাশয়। ফলে আমি একটা কথা বলবো, আজকে জন্মলগ্ন থেকে ভোকেশনালে আমাদেরও তো বয়স হলো, আমারও বয়স হলো, সোমেন তালুকদারের বয়স হলো, আমাদের সমীর ভাস্করের বয়স হলো, বীরেশ্বরের বয়স হয়ে গেলো, সুভাষিসেরও কম বয়স হয়নি, বিপ্লব বণিকেরও কম বয়স হয়নি। দীর্ঘদিন জীবনটা আপনাদের জন্য আমরা সঁপে দিয়েছি। আমরা কিন্তু কোনো কিছু ভাবিনি। যখন টেম্পারেচার ছিল 42 ডিগ্রি, 43 ডিগ্রি, 44 ডিগ্রি, তখনও আপনাদের জন্য বাড়ি বসে ছিলাম না, আসছিলাম কারিগরি দপ্তরে, চাপে রেখেছি। আজকেও আপনাদের জন্য কারিগরি দপ্তরে এসে যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে বাধ্য করাচ্ছি কারিগরি দপ্তরকে, শুধুমাত্র আপনাদের আশীর্বাদ আমরা পাই বলে বা আপনারা আমাদের সঙ্গে আছেন বলে। দীর্ঘদিন ধরে বছরের বছর আপনারা আমাদের লড়াই আন্দোলনকে কুর্নিশ জানিয়ে সমর্থন করছেন বলেই তো সম্ভব। কিছু দালাল আছে যারা ভোকেশনালে ভাবে আমি নেতা। একটা দিনও দেখেছেন কোনো ইউটিউব চ্যানেলে বলেছে মেডিকেলের একটা কথা? কোথাও কি বলেছে যে আপনি আন্দোলন করুন? বরং আন্দোলন কেন গেছেন? আপনাকে হুমকি দিয়েছে চাকরি খেয়ে নেবো। সেই লোকগুলো কোথায় যারা বৃক্ষরোপণ করছে? সেই বাংলাদেশি কোথায় বিছানার উপর শুয়ে শুয়ে এখনও মাঝে মাঝে কী করে, একটু করে ইউটিউব চ্যানেলে কথা বলার চেষ্টা করে। আজকে আর বাইরে তাদের ভূমিকা নেই। আরেকজন পশ্চিম মেদিনীপুরে বসে সে চকআউট করছে, বেতন বৃদ্ধি হচ্ছে, বসে বসে সে লিখছে বিপ্লব চক্রবর্তী। আর তার বাইরে এসে তাকে কোথাও দেখেছেন কোনো আন্দোলন কর্মসূচিতে? এই লোকগুলো কথা ভাবুন। আজকে বিনিময় বাবু কী করে বেড়াচ্ছেন? একবার জিজ্ঞাসা করুন যে বিনিময় বাবু এই মেডিকেল সংক্রান্ত ব্যাপারে কি বলেছেন, কি করেছেন, কোথায় লিখেছেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার পাশে সোমেন আছে, সমীর আছে, বীরেশ্বর আছে। আলোচনার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন আপনাদের সঙ্গে থাকার সুবাদে আমার আজকে মনে হয়েছে, আমি বাইরে এসে সোমেনকে জিজ্ঞেস করছিলাম, আমার আজকে মনে হয়েছে যে আমাদের যে লড়াই আন্দোলন এটা কিন্তু সাকসেসফুলের দিকেই যাচ্ছে। আমাদের যে কোর্ট কেস, আর সব মূলে আমি আপনাকে বলি, এত বড় সিদ্ধান্ত কাউন্সিলকে করাতে বাধ্য করেছে কিন্তু মহামান্য হাইকোর্ট। কন্টেম কেসে কিন্তু দুবার পর্যদুস্ত হয়েছে, নৈশপরিদের কেসে কিন্তু পর্যদুস্ত হয়েছে, আবার মেডিকেল কোর্ট কেসটাও কিন্তু রেডি হয়ে যাচ্ছে। এবং তারও যেহেতু সাদা কাগজে এখানে যারা অ্যাপ্লিকান্ট, যারা কোর্ট কেসে গেছে তাদের নাম এখানে জমা পড়ে গেছে, তাই আধিকারিকদের ভাষা আজকে অনেক নত এবং অনেক নরম আমরা লক্ষ্য করেছি। আমি সব শেষে আপনাদের কাছে এই আহ্বান রাখছি যে আপনারা যদি সঠিকভাবে ঐক্যবদ্ধ থেকে আপনারা শারীরিক, মানসিক, আর্থিক
আর্থিক সহযোগিতা আমাদের করে যান। কোর্ট কেসগুলো যদি আমাদের সোমেন তালুকদারের নেতৃত্বে, সমীর ভাস্কর বীরেশ্বর, আমি বিপ্লবের নেতৃত্বে যা হচ্ছে মহামান্য আদালতে, সেটা যদি সক্রিয়ভাবে চালাতে পারি এবং যদি সেটা বন্ধ না হয়, আপনাদের সহযোগিতা যদি বন্ধ না হয়, আমার মনে হয় খুব শীঘ্রই কিন্তু পোস্ট ক্রিয়েশন হয়ে যাবে, এই বিশ্বাস আমার আছে। হয়তো এমনও হতে পারে যে আদালতে কন্টেম্প কেসে ডাকার আগে হয়তো সরকার কোর্ট হয়তো পোস্ট ক্রিয়েশন করে হয়তো তার নীতি ওখানে নিয়ে উঠে যেতে পারে কিন্তু কোর্টে। কিন্তু আমার এটা মনে হয়েছে আজকে দীর্ঘদিন আমার এই আপনাদের সঙ্গে থাকার সুবাদে, দীর্ঘ অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে নেক্সট কন্টেম্প কেসের আগে কিন্তু এরা তৈরি হয়ে যেতে পারে। তাই কন্টেম্প কেসটা তুলে দিতে হবে আদালতে। তার জন্য আর্থিক যে সহযোগিতা আপনারা করছেন বন্ধ করবেন না, এটা আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি। এবং আমরা যে আন্দোলন করছি 18 তারিখে, এটার প্রচার সারা রাজ্যে ছড়িয়ে দিন এবং এখানে আপনি কোনো আপোষ করবেন না, তাহলে দেখবেন সমস্ত সমস্যা মিটে যাবে। সব শেষে বলবো, আমাদের আজকে আলোচনা করার পর মনে হয়েছে আমাদের বিভিন্ন জিও, আমাদের বিভিন্ন সরকারি আদেশনামা দেখানোর পরে, স্মারকলিপি দেওয়ার পরে, মাননীয় চেয়ারপারসনের আশীর্বাদ নিয়ে আধিকারিকরা আজকে যে ইঙ্গিত দিলেন, তাতে আমার মনে হচ্ছে যে মেডিকেলটা হয়তো অচিরেই মিটে যেতে পারে, এ বিশ্বাস আছে। তা না হলে সোমেন তালুকদার মহাশয় বলে দিয়েছেন আপনারা প্রস্তুত থাকুন। এটা ভিক্ষা চাইছি না, দয়া দাক্ষিণ্য নয়, এটা মহামান্য আদালতে গিয়ে আমরা বোঝাপড়া করে নেব। তাই মেডিকেল ব্যাপারে কিন্তু আমরা পরিষ্কার জানালাম যে এটার জন্য কিন্তু আমরা ম্যাক্সিমাম 15 দিন টাইম আমরা লক্ষ্য রেখেছি। তা নাহলে ভ্যাকেশন কোর্ট খুলে গেলেই একেবারে কোর্ট কেসে কিন্তু ওটা উঠে যাবে। এটা কিন্তু আপনাদের আমি পরিষ্কারভাবে জানালাম। সকলেই ভালো থাকবেন। আমার আরেকটা বিষয় আপনাদের বলি, যে যেটা ভর্তির একটা বিজ্ঞপ্তি জারি হয়েছিল 8+ লেভেলে, এবং এটা পুরো পরিষ্কার আমাদের যুগ্ম সম্পাদক, আমাদের কার্যকরী সভাপতি কাগজ কলমে দেখিয়ে দিয়েছিলেন যে যেখানে প্রিভিয়াস ব্যাচের পরীক্ষা হয়নি, অনেকের রেজিস্ট্রেশন হয়নি, 9 মাস ধরে যারা ক্লাস করছে মেডিকেলে তাদেরও কোনো রেজিস্ট্রেশন হয়নি এবং কোনো অ্যাসেসমেন্ট হয়নি, টাকা পেমেন্ট ঢুকছে সেখানে সেটা সঠিকভাবে দেখাচ্ছে না, সেখানে ব্যাচ ক্রিয়েশন হচ্ছে না। তো স্টার যখন কোর্সের মেয়াদকালই এখনও শেষ হয়নি 720 ঘন্টার, আরেকটা রেজিস্ট্রেশন করার জন্য যেটা বলেছেন এটা সম্পূর্ণ বেআইনি, অনৈতিক এবং অমানবিক। সেটা সিএ সাহেব বললেন যে তিনি এটা দেখবেন আলোচনার মাধ্যমে, এটা কিভাবে বেরিয়েছে এই নোটিশটা সেটা আমরা আপনাদের বলি, কেউ ভয় পাবে না। আর আপনাদের বলে দিচ্ছি পরিষ্কারভাবে, 154টা যে বিটিসিতে একটা আপনারা দেখবেন একটা নোটিশ দিয়েছে মেডিকেলের, আপনাদের বলেছে যেখানে দেখবেন 500 টাকা জমা দিয়ে যদি অ্যাপ্লিকেশনের কথা বলে আর মৌ চুক্তি স্বাক্ষরের কথা যদি বলে, ওখানে দিতে হবে ডাউনলোড করে, আপলোড করতে হবে, করবেন না। আমি আপনাদের পরিষ্কার বলে দিলাম, আত্মসমর্পণ করবেন না। পরিষ্কার বলতে হবে যে কাউন্সিল আগে ঠিকঠাক করুক, যারা বহাল আছে এখানে 19 বছর তারা থাকবে, রিনিউয়াল জারি থাকবে। তারপর যদি আমাদেরকে কিছু বলে যেটা বৃহত্তর স্বার্থে, স্বাস্থ্য দপ্তর আমাদের সাথে ইনক্লুডিং হচ্ছে, তারাও সার্টিফিকেটে মাথা ঘামাচ্ছে, তা আপনারা বাকিটুকু এখানে একটু যুক্ত করতে হবে, তখন আমরা মিটিং করে আপনাদের জানিয়ে দেবো। এক্ষুনি আপনারা আমাদেরকে নির্দেশটাকেই শিরোধার্য করবেন, আমরা যে নির্দেশ দিচ্ছি সেটাই অক্ষর অক্ষরে পালন করবেন। আর লাস্টে কথা বলে পারলাম না, আপনাদের আমাদের যে রেকারিং গ্রান্ট আপনারা সব অ্যাকাউন্ট সার্চ করুন, আজকে দেখুন, আমরা দেখুন সব টাকা ঢুকে যাচ্ছে প্রত্যেকেরই, কাউর টাকা বাদ দিয়ে প্রায় ঢুকে গেছে। এবং ভাতাও কিন্তু আমি আপনাদের পরিষ্কার জানিয়ে দিলাম যে বিল জেনারেট হয়ে যাবে, স্যাংশন হয়ে গেছে, ঠিক আছে, বিল লাগিয়ে দেবে, জেনারেট হয়ে যাবে, আপনি নির্দিষ্ট টাইমে ভাতা পেয়ে যাবেন। এটাই হচ্ছে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ, এটাই হচ্ছে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম যা আপনি বানিয়েছেন, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। লাস্ট যে কথাটা দিয়ে বলবো, এটা অপ্রিয় সত্য হলো, এটা আপনাদের বলতে হলো যে আজও অধিকর্তার ঘরে বসে আমাদের শুনতে হলো 19 বছর পরে কোনো না কোনো ভোকেশনাল শিক্ষকের যে কোর্সে পড়াচ্ছেন সেই কোর্সের টেকনিক্যালের কোনো সার্টিফিকেট নেই। আমরা বিশ্বাস করি না হয়তো, আমরা বিশ্বাস করিনি হয়তো, কিন্তু উনি অর্থহীন ভাষায় বলেছেন যে তার জেনারেল কোয়ালিফিকেশান আছে সার্টিফিকেট, কিন্তু কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট নেই। আমি কিন্তু পরিষ্কারভাবে বলে দিলাম, এরম যদি কোনো টিচার আজকে 19 বছর পরেও যদি ভোকেশনালে থাকে, সেই সম্পর্কে আমাদেরও কঠোর সিদ্ধান্তর দিকে যেতে হতে পারে, এটা কিছু করার নেই। এর জন্য আমরা বৃহত্তর 12,000 শিক্ষক প্রশিক্ষককে কিন্তু সর্বনাশ করতে পারবো না, জলাঞ্জলি দিতে পারবো না। তাই কাদের কথা বলেছে এরকম আমরা চ্যালেঞ্জ করেছি, এটা হতে পারে না। আমরা সমস্ত রকম সহযোগিতা করে আমরা জিও প্রকাশ করব,
সাবমিট করব। তারপরেও যদি এরকম থাকে যে মাধ্যমিক পাস করে আছেন, কোনো টেকনিক্যাল সার্টিফিকেট নেই, উচ্চ মাধ্যমিক পাস করেছেন, কোনো টেকনিক্যাল সার্টিফিকেট নেই, তার দায়িত্বটা তাকে নিজেই নিতে হবে, গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু মঞ্চ বা অ্যাসোসিয়েশন সেখানে কিন্তু পাশে দাঁড়াতে পারবে না। এটা আমি আপনাদের পরিষ্কার বললাম। যদিও আমাদের সোমেন তালুকদার প্রশ্ন তুলে দিয়েছিলেন, সেটা একটা চিন্তিত হয়ে পড়েছেন। তিনি বললেন এরা 19 বছর ধরে এখানে কাজ করলেন কী করে? তো এই কারিগরি দপ্তর কি জানতো না যে এই ঘটনাটা এদের আছে? তাহলে কেন চিঠি দিয়ে, কেন আগেই এদের বিরুদ্ধে স্টেপ নিয়ে এদেরকে কেন বলে দেওয়া হলো না? তবুও আমরা বলেছি যে এটা কিছু করার আগে আমাদেরকে আলোচনা করে জানিয়ে করতে হবে। কিন্তু আমরাও খুঁজে দেখবো, যদি লিস্ট পাই এরা কারা, দেখতে হবে। নিশ্চয় আমাদের সংগঠনের আছে বলে আমাদের মনে হয় না। বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ আছে বলে মনে হয় না। এখন আছে অনেক রকম বৃক্ষরোপণ অশ্বটস্য আছে, তো অনেক সংগঠন, তাদের আছে কি না যে তারা বাঁচিয়ে রাখছে। অনেক নোডালের কর্মীরা পয়সা নিয়ে সমস্ত বলছে কোয়ালিশন লাগবে না, আমরা আছি যতদিন ততদিন বাঁচিয়ে নেবো, এরকম হতে পারে। তাতে আমরা অস্বীকার করছি না। সবাই ভালো থাকবেন। যাক, আজকে ভালো লাগলো, একটা ফিডব্যাক আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। তবু আমরা কিন্তু 100% বিশ্বাস করি না যতক্ষণ সেটা আমরা পুরো আইনে না আনতে পারবো। তাই জন্য আপনারা দেখেছেন যে আমরা কথা দিয়েছিলাম যে 5 লাখ টাকা ডিপার্টমেন্টাল অর্ডার সোমেন বারবার বলেছিল যে এটা কেন দেবে না। আজকে কিন্তু আপনাদের সামনে সেটা প্রকাশ পেয়েছে। সেখানে একটা আঘাত পেয়েছি, আমরা ছাড়িনি। আমরা বলেছি 65, আমরা বলেছি যে 65 বছর আমরা চাই। আর একটা যে খেয়াল করে দেখুন যে ডিপার্টমেন্টাল অর্ডার কিন্তু ইলেকশনের মধ্যেই দিয়েছে। তাহলে কি ওটা আচরণবিধির মধ্যে পড়তো? সেদিনকে যারা করুণাময়ীতে যে সমস্ত ওই যে বাড়ি বসে বসে বিজ্ঞানীরা কি গবেষণা করছেন না যে আমি ভোকেশনালের নেতা, এখন এটা করবেন না, আন্দোলন করবেন না, সব হয়ে যাচ্ছে। তারা বলেছিলেন না যে আচরণবিধি থাকলে কিচ্ছু করবে না, গভর্নমেন্ট করতে পারে না। তাহলে 5 লক্ষ টাকার জিওটা কি নির্বাচনের পরে বেরোলো? ওই 5টাকে সবাই একটা করে জিজ্ঞেস করবেন, ওই 5টাকে যে যারা আপনাদের প্রতিদিন একটা করে লেখে গল্প গুজব, তাদের জিজ্ঞেস করবেন। এদেরকে সব হাত ছেড়ে দিয়ে সংগ্রামী মঞ্চের পাশে দাঁড়িয়ে পড়ুন, দেখবেন টোটাল অধিকার বলবৎ হয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকবার সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।